তারপর বল, সংসার কেমন কাটছে? মোটামুটি। মোটামুটি কেন? নেহালের পরিবার তো তোকে মেনে নিয়েছে না? হ্যাঁ, মেনে নিতে বাধ্য হয়েছে আর কি। ছেলের মুখের দিকে তাকিয়ে আমাকে ঘরে তুলেছে বউ করে, এই পর্যন্তই। কেন, তোর সাথে কি ভালো ব্যবহার করে না? ওই যে, তাদের ছেলের পিছু টান। নিহালের কথা ভেবে আমার সাথে দুটো কথা বলে, এই যা। সেটাও প্রয়োজন পড়লে। কিন্তু আমাকে মন থেকে যে মানতে পারেনি সেটা আমি বুঝি। নিহালকে বলেছিস সেসব? না, কি দরকার এসব ওর কানে দিয়ে অশান্তি সৃষ্টি করার। চলতে থাকুক না হয় এভাবেই। আমার কপালেই হয়তো স্বাভাবিক একটা বিয়ে ছিল না। আজকে যদি আগে একবার আমার বিয়ে না হতো, তবে এরকম বাজে একটা পরিস্থিতি তৈরি হতো না, যে রিসেপশন থেকে পালিয়ে আসতে হয়। আর এমনটা না হলে নিহারের পরিবারেরও আমাকে নিয়ে কোনো আপত্তি থাকতো না। আমি নিহালকে বিয়ে করতে তো পেরেছি, কিন্তু আদেও কখনো শ্বশুর শাশুড়ির ভালোবাসা পাবো কিনা জানা নেই। হয়তো এটাই আমার ভাগ্য। নিহালের সাপোর্ট তো পাস সব সময়, তাই না? সেটুকুও পাচ্ছি বলেই তো টিকে আছি আপু। নয়তো আমার শ্বশুর শাশুড়ির যা মুখ ভার করে কথা বলার নমুনা, আমি তো শ্বশুরবাড়িতে থাকতেই পারতাম না। নিহাল আমাকে যথেষ্ট ভালোবাসে আপু। ছেলেরা নাকি অনেক সময় বিয়ের পরে বদলে যায়। প্রেমিক থেকে যখন স্বামী হয়ে যায়, তখন নাকি তাদের আর সেই যত্নটা থাকে না স্ত্রীর প্রতি। কিন্তু আমার মনে হয় এই ধারণা ভুল। অন্তত নিহালের ক্ষেত্রে তো অবশ্যই। ছেলেটা আগে আমাকে যতটা ভালোবাসতো, যতটা কেয়ার নিত, এখনও ঠিক ততটাই করে। আগে যতটা পাগল ছিল আমার জন্য, এখনও ঠিক ততটাই আছে। এই জন্য হয়তো এত কিছুর পরেও বিয়েটা করে আমি সুখী। অনেকগুলো দিন একসাথে থাকলে তো একটা পোষা প্রাণীর প্রতিও আমাদের মায়া পড়ে যায়। আর সেদিকে তুই তো একটা মানুষ, প্রথম প্রথম তো, তাই এমনটা লাগছে। যত দিন যাবে দেখবি তোর শ্বশুর শাশুড়ির প্রতি তোর মায়া একটু একটু করে বাড়তে থাকবে। আর এই মায়া থেকেই একসময় ভালোবাসা জন্ম নেবে। আর যখন ভালোবাসা জন্ম নেবে তখন আর তোর সাথে মুখ ভার করে কথা বলবে না, দেখবি মন থেকে মিশবে তোর সাথে। তোর কথা যেন সত্যি হয় আপু। এমনটা হলে বোধহয় এই জীবনে আমার আর কিছু চাওয়ার থাকবে না। আচ্ছা শোন না, আমার জন্মদিন 3 দিন বাদে নানাভাই খুব বড় করে দিনটা সেলিব্রেট করতে যাচ্ছে। ইতিমধ্যে পুরো 3 তলা বাড়িটা সাজানো হয়ে গিয়েছে। আমার প্রথমে মনে হয়েছিল বোধহয় কারো বিয়ে হবে, মানে এতটা সুন্দর করে সাজাচ্ছে সবকিছু। অনেক মানুষ থাকবে সেখানে, এর মধ্যে আমি কিন্তু তোকেও চাই। তুই নেহালকে নিয়ে চলে আসবি। এত মানুষের মধ্যে যদি আমার নিজের মানুষই না থাকে তবে হবে কেমন করে বলতো? এটা আমাকে আর কয়েকটা দিন আগে বলতে পারলি না আপু? কেন? নিহাল আমাকে নিয়ে হানিমুনে যাবে থাইল্যান্ডে। সব কিছুর ব্যবস্থা করা হয়ে গিয়েছে। আগামীকালই আমাদের ফ্লাইট। এটা কোনো কথা? আমারও প্রশ্ন এটাই। এটা কেমন ধরনের ব্যাপার ঘটে গেল বলতো? আসলে তোর আর আমার কপালটাই বোধহয় খারাপ। সব সময় খুশিতে বাগড়া দিতে কিছু না কিছু একটা হবেই। থাক, সবকিছু এখন যখন ঠিকঠাক হয়ে গিয়েছে তখন কি আর করার। তবে তোদের দুজনকে অনেক বেশি মিস করবো রে। আমিও আপু। তোর সাথে থাকতে না পেরে আমার খারাপ লাগবে। হৃদিতা পুরো রুম জুড়ে হাঁটাহাঁটি করে কথা বলছিল রুবাইদার সাথে। এর মধ্যে হঠাৎ কি মনে করে হৃদিতা আয়নার সামনে দাঁড়িয়ে গেল। রুবাইদার কথা শুনতে শুনতে কি যেন একটা ভাবলো, এরপর চট করে প্রশ্ন করে বসল। আচ্ছা রুবি, আমি কাঁদলে কি আমায় খুব বাজে লাগে দেখতে? রুবাইদা খানিকটা থতমত খেলো হৃদিতার প্রশ্ন শুনে। মেয়েটা কি থেকে কি বললো এটা? আবার নিজেকে নিয়ে উল্টোপাল্টা ভাবতে শুরু করেছিস তুই? বিয়ের আগে জিজ্ঞেস করেছিলি তুই দেখতে বাজে কিনা। এখন জিজ্ঞেস করছিস তোকে কাঁদলে বাজে লাগে কিনা দেখতে। মানে তোর মাথার মধ্যে এসব কে ঢোকায় বলতো? আগের বাড়িটা না হয় ওই ইংরেজের বাচ্চা বলেছিল, এবারেরটা কে বলল? আরে কেউ কিছু বলেনি, আমি জাস্ট জিজ্ঞেস করলাম এমনি, কৌতূহল হলো জানতে। কৌতূহল তো এমনি এমনি আসে না, কারণটা বল। আসলে আমি কাঁদলে বারে বারে বলে ওঠে না কাঁদার জন্য, চোখ মোছার জন্য, তাই আর কি। কে বলে? শুদ্ধ। ও, সেটা বল। আরে ধুর বোকা। শুদ্ধ ভাইয়া তোর চোখের পানি সহ্য করতে পারে না, তাই এমন বলে। এটা খুবই স্বাভাবিক। আমরা কি আমাদের প্রিয়জনদের চোখের পানি সহ্য করতে পারি কখনো? তাদের চোখে পানি দেখতে চাই কখনো? চাই না তো। তাই শুদ্ধ ভাইয়া তোকে এমন কথা বলেছে। আর তুই এক বোকা, কি থেকে কি ভেবে নিলি? আচ্ছা শোন, আমার শাশুড়ির গলা শোনা যাচ্ছে। কি কারণে যেন ডাকছে। আমি যাচ্ছি, পরে কথা বলবো নে। রাখছি।
রুবাইদা ফোন কেটে দিল। এদিকে ফোন হাতে নিয়েই হৃদিতা আরও একটু আয়নার সামনে এগিয়ে গেল। এরপর আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে নিজে নিজে বলল, শুদ্ধ না হয়ে আমায় ভালোবাসে দেখে আমার চোখের পানি সহ্য করতে পারে না, কিন্তু ওই জায়ান মাহমুদ, ওই লোকটা সেদিন রাতে এমন করছিল কেন? আমি কান্না করে আর কান্না থামাতে বারবার আমায় শাসাচ্ছিল কেন? আমি আগামীকাল আমাদের সম্পর্কের কথা খোলাসা করব সকলের সামনে, আর গোপন রাখবো না আমি। তুমি আগামীকাল আসবে তো শুদ্ধ? হৃদিতা শুদ্ধর কোলে মাথা রেখে শুয়ে শুদ্ধর আঙুলগুলো নিয়ে খেলতে লাগলো ছোট্ট বাচ্চাদের মতো। শুদ্ধর সেদিকে খেয়াল নেই। সে বলল, এত বিত্তবান শ্রেণীর মানুষদের ভিতরে আমি বেমানান নই কি রিদিতা? শুদ্ধ এরকম করে কথা বলবে না, আমার শুনতে ভালো লাগে না এগুলো। আমি ভালোবাসি তোমায়, সেটা সত্যি। আমার জন্য ধ্রুব সত্যি। এই অন্তরে, এই সত্যি অন্তরে লালন করে চলেছি আমি। আর সেই সত্যিটা সকলের সামনে আনার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি। অথচ তুমি কি না এসব কথা বলে আমার মন ছোট করে দিচ্ছ। জানো শুদ্ধ, নানা ভাই বলেছে আমার জন্য নাকি রাজপুত্র আনবে, অথচ নানা ভাই তো জানেই না আমার রাজপুত্র যে জীবনে চলে এসেছে আরো অনেক আগেই। হৃদিতা বেশ উৎফুল্ল হয়ে কথাটা বললেও শুদ্ধ নীরব রইল। কি হলো, চুপ কেন তুমি? আমি তোমাকে পাবো তো রিদিতা। এসব কি বলছো শুদ্ধ? এমন কথা বললে কিন্তু আমার ভয় লাগে ভীষণ। তোমাকে হারানোর ভয় যে আমার মনের মধ্যে সবসময় কাজ করে, সেটা কি তুমি জানো রিদিতা? এজন্যই আমি সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে পদক্ষেপ নেইনি। এজন্যই তোমাকে ভালোবেসেও বন্ধু হয়েছিলাম। বন্ধু হয়েই কেবল থাকলে হয়তো হারানোর বেদনাটা এতটা প্রকট হতো না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি রিদিতা। তোমাকে ছাড়া থাকবো কেমন করে? আশ্চর্য শুদ্ধ, তুমি কথা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছ? এখানে ছাড়াছাড়ির প্রশ্নই বা আসছে কোথা থেকে? নানা ভাই আমায় বলেছে জন্মদিনে একটা বড় গিফট দিবে। নানা ভাইয়ের গিফট কি আমি জানি না, তবে আমি এতটুকু জানি যে আমার জীবনের সেরা উপহার তুমি। আর সেটা আমি নিজে চেয়ে নিব নানা ভাইয়ের কাছ থেকে। সেটাই তো তোমাকে বলার চেষ্টা করছি যে আমাদের সম্পর্ক নিয়ে আর রাখঢাক রাখবো না। আর তুমি কি না আমায় উৎসাহিত না করে আরো ভেঙে দিচ্ছ আমার মনকে। শোনো শুদ্ধ, আমাকে হারিয়ে ফেলবে কিনা সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমি নিজে তোমার থেকে আমাকে আলাদা করতে দেব না। আমি হয়েছি তোমার, হয়েছি আজীবনের জন্যই হয়েছি। তোমার হাত ধরেছি ছাড়ার জন্য নয় শুদ্ধ। একটা কথা কান খুলে শুনে রাখো শুদ্ধ, প্রয়োজন হলে আমি দুনিয়া ছাড়বো, কিন্তু তোমাকে কখনোই না। ভাবি, আমার কি আজকে বিয়ে বলো তো? না মানে বুঝলাম না, সাধারণ একটা জন্মদিন হবে, তাতে আমার এত সাজগোজের কি আছে? তোমরা একেবারে পার্লার থেকে লোক ভাড়া করে নিয়ে এসেছো, আজব। তোমাকে এত কিছু ভাবতে কেউ বলেনি। যেভাবে বসে আছো সেভাবেই বসে থাকো, আর যা হচ্ছে সেটা হতে দাও। এত মানুষ কেন গো ভাবি? মানুষ হবে জানতাম, তাই বলে এত? এখনো প্রোগ্রাম শুরুই হলো না, তার আগে মানুষের সয়লাব হয়ে গিয়েছে। দাদু ভাই এত ডেকোরেশন করেছে তো আর এমনি এমনি না, মানুষ তো হবে। তোমার সাজানো হয়ে এসেছে প্রায়, আমি তোমার ড্রেস নিয়ে আসছি। এত ভারী গাউন পরে আমার মানে সামলানো সম্ভব হবে না। প্লিজ ভাবি, কমফোর্টেবল ফিল করি এমন কিছু দাও। এই চুপ করো তো। তুমি কি গাউন আজীবন পরে বসে থাকবে নাকি? কয়েক ঘন্টার জন্য পরবে কেবল, সামলাতে একটু কষ্ট হবে, কিন্তু এতটুকু করতেই হবে। সন্ধ্যা 7টায় প্রোগ্রাম শুরু হওয়ার কথা। বেশ জমকালো আয়োজন করা হয়েছে, যে কারো চোখ ধাঁধাতে বাধ্য। ঘড়ির কাঁটা যখন 6টা বেজে 50 মিনিট, তখনই পিয়ালি হৃদিতাকে নিয়ে রুম থেকে বের হলো। নিচে মৃদু আলো জ্বলছে। হৃদিতা সিঁড়ির কাছে আসার পরপরই পিয়ালি হৃদিতার হাত ছেড়ে দিল। ভাবি, বাকি পথটা তোমার যেতে হবে। আমি এত ভারী গাউন পরে আর হিল পরে সিঁড়ি বেয়ে নামবো কি করে? পারবে, সাবধানে যাও, সবাই অপেক্ষা করছে তোমার জন্য। হৃদিতা যখন সিঁড়ির সামনে এসে দাঁড়ালো, তখনই তার দিকে লাইটের ফোকাস ফেলা হলো। হৃদিতা থতমত খেয়ে গেল। নিচে এতগুলো মানুষ দাঁড়িয়ে, প্রত্যেকের নজর এখন হৃদিতার দিকে, কারণ লাইটের ফোকাস এখন সম্পূর্ণভাবে তার বরাবরই। এত এত মানুষের মধ্যে হৃদিতা বেশ কিছু ক্যামেরাম্যান এবং রিপোর্টার্সদেরও দেখতে পেয়েছে, যেটা দেখে হৃদিতার অস্বস্তি লাগা শুরু হয়েছে। এর মধ্যে মাইক হাতে নিয়ে আজাদ খন্দকার বলেন, Hello everyone. I want to this
I want to seek the attention of you. Meet with my one and only grantor, my baby doll. He is the central attraction of Twin Test program. Ridita Tasnim. করতালিতে মুখরিত হয়ে উঠল চারদিক। এদিকে এত মানুষ চোখের সামনে একসাথে দেখে হৃদিতা নার্ভাস হয়ে পড়েছে। তাকে দেখা মাত্রই রিপোর্টার্স সমেত ক্যামেরাম্যান সামনে চলে এসেছে। ফটাফট হৃদিতার ছবি তুলেই যাচ্ছে বিরামহীনভাবে। এতে করে হৃদিতার আরও বেশি অস্বস্তি লাগা শুরু করলো। সকলে এমনভাবে এখন তার দিকে তাকিয়ে আছে যেন সে পৃথিবীর অষ্টম আশ্চর্য। তবে তাকে হয়তো আক্ষরিক অর্থেই একজোড়া চোখের নিকট অষ্টম আশ্চর্য বলেই মনে হচ্ছে। সে চোখ দুটো কিনা পৃথিবীর সবটুকু আশ্চর্য নিয়ে তার দিকেই তাকিয়ে আছে, যেন এর থেকে বড় কোনো অবিশ্বাস্য ঘটনা আর ঘটতেই পারে না। রিদি, নিচে নেমে এসো, সকালে তোমার জন্য অপেক্ষা করছে। আজাদ খন্দকারের কণ্ঠ পুনরায় কানে যাওয়ায় এবার এক পা করে সিঁড়ি বেয়ে নামছে হৃদিতা। ভীষণ ভয়ে আছে সে। পাছে না গাউন সামলাতে গিয়ে এই হিল নিয়ে উল্টে পড়ে যায়, মানসম্মানের ফালুদা হয়ে যাবে তাহলে। হৃদিতাকে শ্বেত রঙের গাউনটাকে একটু বেশি সুন্দরী লাগছে দেখতে। হৃদিতার গাত্রবর্ণ শ্যামলা, কিন্তু সাজসজ্জার দরুন সেটা এখন মনেই হচ্ছে না। গাউনের উপর মুক্তোর কাজ করা শুভ্র পাথরের আধিক্য অত্যাধিক তাতে। গলায় হীরের চিকন একটা নেকলেস, কানেও হীরের ছোট্ট দুল, লম্বা চুলগুলো পনিটেল করে বাঁধা। এক হাতে হীরের ব্রেসলেট, আরেক হাতে চিকন দুটো হীরের চুড়ি, ডান হাতে হীরের আংটি, আর বাম হাতে সুদ্ধর দেয়া সেই স্বর্ণের আংটিটি, যেটা এখন পিয়ালি বলার পরেও হৃদিতা খোলেনি। এত সব হীরের মধ্যে সেই স্বর্ণ খুব বেমানান লাগছে, তবুও হৃদিতার কাছে এটাই অত্যাধিক সুখের কারণ। হৃদিতা যখন সিঁড়ি বেয়ে নেমে আজাদ খন্দকারের পাশে এসে দাঁড়ালো, তখনই তাকে দুহাতে আগলে নিলেন আজাদ খন্দকার। এরপর সকলের উদ্দেশ্যে বললেন, আমি আমার নাতনিকে কখনোই সেভাবে পরিচয় করাইনি। সত্যি বলতে তাকে কখনোই জনসম্মুখে নিয়ে আসিনি। তার পেছনে কিছু ব্যক্তিগত কারণ ছিল, যেটা নিয়ে আমি কথা বলতে ইচ্ছুক নই। তবে এবার মনে হলো তাকে সকলের সাথে পরিচয় করিয়ে দেব, আর সেটার জন্য আজকের এই বার্থডে পার্টি থ্রো করা। আজাদ খন্দকার তারপর ইশারা করতেই আকারে যথেষ্ট বড় এবং বেশ উঁচু একটা কেক নিয়ে আসা হলো। হৃদিতা কেক কাটবে বলে পাশে এসে দাঁড়ালো তার নানি, মামা, মামি, শাওল এবং পিয়ালি। আজাদ খন্দকার হৃদিতাকে কেক কাটতে বললেন না, বললেন, তুই আমার কাছে বার্থডে গিফটের কথা জানতে চাইছিলি না? তোর বার্থডে গিফট সামনে দাঁড়িয়ে আছে, দেখ তো। মুখ বরাবর সামনের দিক তাকিয়ে। হৃদিতা আজাদ খন্দকারের কথা শুনে সামনের দিকে তাকালো, আর তাকিয়ে যা দেখলো তাতে তার চোখ দুটো যেন মুহূর্তেই ভিজে গেল। এরকম একটা বার্থডে গিফট তাকে দেবে তার নানা ভাই, সেটা তার কল্পনার বাইরে ছিল। আবেগী হয়ে গেল হৃদিতা। সেই আবেগ জড়ানো কণ্ঠে বলল, আম্মু, আব্বু। পাশে দাঁড়িয়ে থাকা আজাদ খন্দকার জিজ্ঞেস করলেন, বার্থডে গিফট পছন্দ হয়েছে? কেবল বার্থডে গিফট না, স্বয়ং এটা আমার জীবনের বেস্ট গিফট নানা ভাই। থ্যাংক ইউ। হৃদিতা চোখের পানি ছেড়ে দিল। তা দেখে আজাদ খন্দকার বলে উঠলেন, আহা, কান্না করছিস কেন বোকা মেয়ে? আজকে তোর কান্না করার দিন? আজ তো তোর সুখের দিন। আজ তোর কেবল খুশিতে হাসার দিন। হৃদিতার চোখের পানি আলতো করে মুছে দিয়ে শাকিল মির্জা এবং নাজিয়া আক্তারের দিকে তাকিয়ে বললেন, ওখানে দাঁড়িয়ে আছো কেন? তোমরা মেয়ের পাশে আসো। হৃদিতা যতটা অবাক হয়েছে তার আব্বু আম্মুকে এখানে দেখে, তার আব্বু আম্মু ঠিক ততটাই অবাক হয়েছেন হৃদিতাকে এখানে দেখে। ওনারা ভাবতেই পারেননি যে আজকে হৃদিতার জন্মদিন উপলক্ষে ওনাদের এ বাড়িতে ডাকা হবে। ওনাদের কেবল দেখা করার কথা বলা হয়েছিল। এতদিন বাদে নিজের আব্বুর পক্ষ থেকে আহ্বান পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলেন নাজিয়া আক্তার। খুশি হয়েছিলেন শাকিল মির্জাও, কিন্তু হৃদিতাকে এখানে দেখে বুঝতে পারছেন না ওনাদের কি আসলে খুশি হওয়া উচিত কিনা।
শত হলেও হৃদিতার ওপর এখনও রাগ যায়নি ওনাদের। কিন্তু এই একটা সময়ে এসে সকলের সামনে কিছু বলতে চাইছেন না ওনারা, তাই চুপ করেই রইলেন। চলে গেলেন হৃদিতার পাশে। এদিকে হৃদিতার যেন আজকে খুশির অন্ত নেই। সে কখনো ভাবতেই পারেনি তার নানা ভাই এবং আব্বু আম্মুকে নিয়ে কখনো একসাথে জন্মদিনে কেক কাটতে পারবে। এখানে থাকা প্রতিটা মানুষ যখন করতালি দিয়ে হৃদিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ব্যস্ত, তখনও একজোড়া চোখ আগের মতোই হতভম্ব হয়ে তাকিয়ে আছে হৃদিতার দিকে, ঠিক নিজের জায়গায় দাঁড়িয়ে। রিদি কেক কাটা শুরু করো, সবাই অপেক্ষা করে আছে। কেক কাটা শেষ হলে হৃদিতা প্রথম টুকরোটা আজাদ খন্দকারের মুখে দিল। আজ মনে হচ্ছে নানা ভাইয়ের প্রতি দরদ বেড়ে গেছে। মা বাবাকে না খাইয়ে প্রথমে নানা ভাইকে। হ্যাঁ, কারণ আজকে আমার খুশির কারণ যে মানুষটা, সেই সবার প্রথমে আমার হাত থেকে কেক খাওয়া ডিজার্ভ করে। থ্যাংক ইউ সো মাচ নানা ভাই। আমি বলে বোঝাতে পারবো না যে আজ আমি কতটা খুশি হলাম। এত তাড়াতাড়ি খুশি হয়ে যাস না, এখনো তো আরও অনেক কিছু বাকি আছে। হৃদিতা আজাদ খন্দকারের কথার মানে বুঝতে পারল না, কিছু একটা জিজ্ঞেস করতে নিল। তার আগেই হৃদিতার চোখ গেল ঠিক দরজা বরাবর। হাতে একটা ফুলের তোড়া নিয়ে একেবারে সকলের পেছনে দাঁড়িয়ে আছে শুদ্ধ। হৃদিতার সেদিকে চোখ পড়তেই মনটা অস্বাভাবিক খুশিতে নেচে উঠল। এত সুখ কোথায় রাখবে সে? আজ তো সুখের অতিশয্যে সে মারাই যাবে বোধ হয়। এটাই মোক্ষম সুযোগ সকলের সামনে নানা ভাইয়ের কাছ থেকে শুদ্ধকে চেয়ে নেয়ার। নানা ভাই, কিছু বলার ছিল আমার। আমি জানি, তবে কথাটা তোর আর মুখ ফুটে বলতে হবে না। এতদিন যেহেতু লজ্জা লুকিয়েছিস, তাহলে এখন আর হুট করেই সাহস হয়ে সকলের সামনে বলা লাগবে না। আমি বলছি। হৃদিতা ভ্রু কুঁচকে ফেলল। তার নানা ভাই শুদ্ধর ব্যাপারে জানে কি করে? হৃদিতা জানে যে শুদ্ধ আর তার ব্যাপারে পিয়ালি কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে। পিয়ালি তবে নানা ভাইকে কিছুর ইঙ্গিত দিয়েছে নাকি? কথাটা ভেবে হৃদিতা উত্তেজিত হয়ে পড়ল। ইস, এখন সকলের সামনে যখন নানা ভাই শুদ্ধর হাতে তার হাত রাখবে, তখন কিভাবে নিজের রক্তিম মুখখানা লুকোবে সে? ভেবেই লজ্জায় আধখানা হয়ে যাচ্ছে হৃদিতা। আজাদ খন্দকার কিছু একটা ঘোষণা করার ভঙ্গিতে হাতে মাইক তুলে নিলেন পুনরায়। এরপর বললেন, আজ আমার একমাত্র নাতনি হৃদিতার জন্মদিনটাকে আরও স্পেশাল করার জন্য সকলের মাঝে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। আমার নাতনি একজনকে পছন্দ করে। সে ওই মানুষটার সাথে সম্পর্কে জড়িয়ে আছে। ব্যাপারটা আমি জানতাম না, কারণ হৃদি হয়তো সেটা প্রকাশ করতে একটু শাই ফিল করেছিল, কিন্তু সামহাউ আমি এটা জেনে গেছি। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো হৃদির পছন্দের সাথে আমার পছন্দের একদম মিলে গেছে। আর তাই আজকে এই সুন্দর একটা মুহূর্তে আমি আমার নাতনিকে তার পছন্দের মানুষের সাথে বাগদান করিয়ে দিতে চাই, এবং তাদের বিয়ের তারিখও আমি ঠিক করে ফেলেছি। সেটা জানাতে একমাত্র একটা অ্যারেঞ্জমেন্ট করে রিপোর্টারদের ডাকা, সাথে করে আমার শুভাকাঙ্ক্ষী সকলকে। হৃদিতা এতক্ষণ যাবৎ খুশি মনে সবকিছু ভাবলো, এখন কেমন যেন অন্যরকম অনুভূতি হচ্ছে তার, যেমন অপ্রত্যাশিত কিছু একটা ঘটতে চলেছে। এটাকেই কি তবে গাট ফিলিংস বলে? হৃদিতার ভাবনার মাঝে আজাদ খন্দকারের কথা শোনা গেল। সেই মানুষটাকে এখন সকলের সামনে আমি ডেকে নিচ্ছি। আমার বন্ধু রুহুল মাহমুদ, তার একমাত্র নাতি, যে কিনা অতি অল্প বয়সে যথেষ্ট সুনাম অর্জন করেছে নিজের কর্মজীবনে। যে একজন দক্ষ, পরিশ্রমী এবং বুদ্ধিমান পুরুষ, যে কিনা একই সাথে সুদর্শন এবং সুপুরুষ, যে কিনা আমার অতি প্রিয় পাত্র। প্লিজ ওয়েলকাম জায়ান মাহমুদ। জায়ানের নামটা শুনে এখানে উপস্থিত থাকা দুটো মানুষ অবাক হয়েছেন। ওনারা হলেন হৃদিতার বাবা মা। ওনাদের মাথায় এটা কিছুতেই ঢুকছে না একটা ব্যাপার, যে জায়ানের সাথে বিয়ে না করার জন্য হৃদিতা বিয়ের দিন বিয়ের আসর ছেড়ে পালালো, সেই জায়ানের সাথে হৃদিতার সম্পর্ক চলছে। অবাক হয়েছে শাওন এবং পিয়ালিও, সাথে করে পিয়ালি কষ্টও পেয়েছে হৃদিতার কথা ভেবে। মেয়েটা এখন নিজেকে সামলাবে কি করে? আচ্ছা, এটা কি বললো দাদু ভাই, হৃদিতা আর জায়ান সম্পর্কে আছে? এটা তো মিথ্যে কথা। কিন্তু মিথ্যে কথা বললোটা কে? পিয়ালি হিসেব মেলাতে বিফল হচ্ছে বারংবার। এদিকে হৃদিতা অপ্রকৃতিস্থের মতো সামনে তাকালো। আজাদ খন্দকার যা বলছেন সেটা তার মাথার উপর দিয়ে গিয়েছে। একটু আগেই তো হৃদিতার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা মনে হচ্ছিল, তবে এখন কেন মনে হচ্ছে এসব কিছু দুঃস্বপ্ন? জায়ান হাত মুঠো করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এখন সকলের দৃষ্টি জায়ানের দিকে, অথচ জায়ানের দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ। আজাদ খন্দকার কিছুটা হেসে বললেন, কি হলো জায়ান, সামনে এসো।
জায়ানের পাশেই দাঁড়িয়ে থাকা রুহুল মাহমুদ নিম্নস্বরে বললেন, তোমাকে ডাকা হয়েছে জায়ান। আমি তোমাকে ভালোবাসি বলে তার ফায়দা এভাবে লুটলে দাদা? গো এহেড জায়ান, ইউ আর ইন দ্য ফোকাস। ডোন্ট মেক মি আর দ্য মাহমুদ ইনসাল্টেড। ইউ শুড নট হ্যাভ ডান দিস। আই সে গো হেড। জায়ান এখনও মাথা তোলেনি, মুখ এখনও নিচু তার। তবে এগিয়ে গেল আজাদ খন্দকারের নিকট, দাঁড়ালো ওনার সাথে গিয়ে। আজাদ খন্দকার হৃদিতা এবং জায়ানের মধ্য থেকে নিজেকে সরিয়ে নিলেন। এরপর জায়ান আর হৃদিতাকে একসাথে দাঁড় করালেন। এদিকে একের পর এক ক্যামেরায় ছবি তোলার শব্দ শোনা যাচ্ছে। হৃদিতা ছলছল চোখে তাকালো আশেপাশে। তার চোখের সামনে সবকিছু এমন ঝাপসা লাগছে কেন? হঠাৎ চোখ গেল তার দরজায়। শুদ্ধর জল ভরা চোখ হৃদিতার নজর এড়ালো না। এক পা করে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে শুদ্ধ। কেবল ডানে বামে মাথা নাড়ছে সে। ডান হাতে এখনো ফুলের তোড়া আছে তার, বাম হাত কপালে নিয়ে ঠেকালো সে। এরপর ঠিক আগের মতোই এক পা করে পেছাতে পেছাতে হৃদিতার দৃষ্টিসীমার বাইরে চলে গেল। অস্ফুট স্বরে হৃদিতার মুখ থেকে উচ্চারিত হলো, শুদ্ধ, যেও না প্লিজ। কিন্তু হৃদিতার এই কথা কারো কানে পৌঁছলো না। আমার মনে হয় আমরা বাগদানের পর্ব শুরু করতে পারি। রুহুল জাহানের পরিবারের লোক হয়ে তোরা দূরে থাকবি। আয় সবাই এদিকে আয়। রুহুল মাহমুদ, মাসুম মাহমুদ এবং তনিমা আফরোজ চলে আসলেন ক্যামেরার সামনে। হৃদিতা অসহায় চোখে তাকালো চারিদিকে। কি করবে সে এখন? জোরে একটা চিৎকার করবে, বলবে যে সে এই বিয়ে করতে পারবে না, বলবে যে এই সব কিছু মিথ্যাচার।